নমস্কার বন্ধুরা, আমি মতিউর গ্রাউন্ড রিপোর্ট বাংলা থেকে। আজ এমন একটা মানুষের ইন্টারভিউ নিব যিনি একটা সময় ছিলেন ব্র্যান্ড ফায়ার নেত্রী মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী। কিন্তু এমনও দিন এলো যখন আর মমতা ব্যানার্জিকে আজ তার ভালোই লাগে না। আমি আজকে কথা বলবো চারবারের বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন মাননীয় সোনালী গুহ মহাশয়ের সঙ্গে। তো সোনালী দি, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। দিদি, আজকে মমতা, আপনি তো একটা সময় মমতা ব্যানার্জির একদম ছোট বোন বলতে পারেন বা একদম ছায়া সঙ্গী ছিলেন। আজকে যে এরকম মমতা ব্যানার্জির করুণ অবস্থা, 15 বছর আগে যে এ নিয়ে এসেছিল তার সিকি ভাগও নেই। জাস্ট ভোটের রেজাল্ট হয়েছে 2 মাস হলো, তারপরে এরকম করুণ অবস্থা দেখে আপনার প্রতিক্রিয়াটা কি? দেখুন, এটা হওয়ারই ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমার বাড়ি এই বাড়ি। 10 বছর পরেও আমি হয়তো তখন আর বেঁচে থাকবো না, আমার মেয়ে থাকবে। আমার স্বামীও দেখুন, ও আমার থেকে 5 বছরের বড়, কিন্তু হি ডাজেন্ট লুক সো। ওকে দেখে সেটা মনে হয় না। কিন্তু আমার চশমা আছে, ওরও চশমা আছে, বয়সের যেরকম চশমা নিতে হয়, লুকিং গ্লাস আছে। কিন্তু আমার মেয়ে থাকবে। আপনাদের সেদিনও সাদর আমন্ত্রণ রইল। কিন্তু আমার বড় ননদ এখানে বসে রয়েছে, ছোট ননদ থাকেন ব্যাঙ্গালোরে। তো এই তো আমার বাড়ি। কিন্তু প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি তো হয়েছে। আর মমতাদি দুর্নীতিতে জানতেন না বলেন, তিনি সব দুর্নীতি জানতেন। পার্থ চ্যাটার্জি দুর্নীতি বলুন, মানিক ভট্টাচার্যের দুর্নীতি বলুন, আর যেখানে যারা যারা দুর্নীতি করতেন সব দুর্নীতি জানতেন। মানে দুর্নীতি আলাদা বিষয়, দুর্নীতি তো প্রথম 5 বছর বাদ দিলে লাস্ট 10 বছর থেকেই তো দুর্নীতি ছিলই। কিন্তু তারপর একটা দল, যে দলের এতজন এমএলএ বলুন, 80 জন এমএলএ, যাদের এত ভরসা করেছেন না, যে ঋতব্রতর মতো যাকে সিপিএম সাসপেন্ড করলো, সেই রকম লোকটাকে নিয়ে গিয়ে সাংসদ করলো, বিধায়ক করলো, তারা তার প্রতি গাদ্দারি করছে। তো সেই জায়গাটাই আপনার খারাপ লাগছে না? ইভেন ওনার একদম ছায়া সঙ্গী ববি হাকিম থেকে অরূপ বিশ্বাসের মতো লোকেরা যেভাবে তার সঙ্গে বিট্রে করছে। দেখুন, মেন গাদ্দার যদি বলা হয় তাহলে মমতা ব্যানার্জি নিজে। মমতা ব্যানার্জিকে রাজীব গান্ধী কি দেননি? রাজীব গান্ধী তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জি 1990 সালে 16ই আগস্ট লালু আলমের আঘাতে মানুষের হাজরা মোড়ে মমতা ব্যানার্জি মারাত্মকভাবে মাথায় আঘাত পেলেন। আমি তো সেই সময়, আমি সেই দিন অন স্পট ছিলাম না। আমি খবর পেলাম। আমি চিরকালে একটু মোটা সোটা, ওই জন্য দিদি আমাকে বলতেন মুটি। আমাকে আমাদের পাড়ার একজন জামাইবাবু বললেন, আমার মাকে সবাই মাইমা বলতেন, মাইমা সোনালি আছে? তখন মা বললো আছে। সেদিন বন দেখেছে কংগ্রেস। তখন বলল যে সোনালি কি করে? তখন বলে আজকে তো বন্ধ জামাই, উনি তো পাড়ার জামাই। আজকে সোনালি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। বলে এদিকে মমতাদির তো অবস্থা খুব খারাপ। মমতাদিকে তখন পিজিতে নিয়ে আসা হয়েছে। তখন আমি তখন মমতাদের দল করি, মানে যুব কংগ্রেসের সব, তখনও যুব কংগ্রেস হয়নি, কিন্তু যুব কংগ্রেস প্রেসিডেন্ট উনি হন। সেদিন মনসা পুজো ছিল, 17ই আগস্ট। তখন আমার মা বললেন ওঠ, মমতাকে নাকি কে লাঠি মেরেছে। আমি ঘুমাচ্ছি, আমি ধর মা উঠবো না। তখন বললেন ওঠ, ডলুদির বরেস, ডলুদি সতুদি বলে আমাদের পাড়ায় দুটো বোন ছিল। তখন আমি বললাম তুমি কি বলছো মা? মা বললো হ্যাঁ, মমতা ইজ ইন ক্রাইসিস। আমার মা 53 বছর বয়সে এমএ পাস করেছে। আমি বললাম মমতা ইজ ইন ক্রাইসিস, তাহলে তো আমাকে যেতে হবে। জামাইবাবুর কাছে কিন্তু তখন একটা সাইকেল, আমি তো মোটা সোটা, আমি সাইকেলের পেছনে উঠে বসলাম। মা বললো জামাই দেখো, পুকার ভাড়ে না, তোমার সাইকেলের টায়ারটা পাংচার হয়ে যায়। তখন জামাইবাবু বললেন যে মাইমা, যখন আমি সাইকেল মানে চালাই না, আমার মনে হয় আমি পক্ষীরাজ চালাচ্ছি। বসুক না সোনালি। তখন আমি নেমে যাবো বলে একটু স্থির করছি। আমি বললাম তুমি বসো। আমি এসে দেখলাম মমতা ব্যানার্জি খুব আহত। তখন আমি বললাম ও দিদি দিদি। তখন দিদির 2 চোখ দিয়ে জল পড়ছে। দিদিকে তখন মানে পিজিতেও, সিপিএম তো গেড়ে বসলে ভালোভাবেই গেড়ে বসে, পিজিতে তখন বিধান সান্যাল ছিলেন এমএসভিপি মানে সুপার। তখন দিদি বললেন সোনালি কে এসছিস? আমি সোনালি দিদি। তখন বললেন সোনালি বলে আমার গায়ে হাত বোলালে, দেখছেন আর কি আমি এসছি কিরে। তখন বলছি দিদি আমি সোনালি। তখন বলছি দেখ না, আমাকে এক ফোঁটা জলও দেয়নি, আর একবার বেড প্যানও দেয়নি। তখন আরও সবাই খবর পেয়ে গেছে, হয় পৌঁছচ্ছে কাতারে কাতারে লোক, ছেলে মেয়েরা। তখন আমি সবিতা বলে একটা মেয়ে ছিল, সবিতা বললাম সবিতা দেখ, ওরা না দিদিকে এক ফোঁটা জলও দেয়নি, আর বেড প্যানও একবার দেয়নি। সবিতা আমাকে বলতো সোনা, সোনা কি করা যায়? তখন আমি দিদিকে বেড প্যান দিতে হবে তো। আমি দিদিকে বেড প্যান দিলাম। দিদিকে বেড প্যান দিয়ে যখন বেরিয়েছি জলটা খাওয়ালাম, কিন্তু মাথায় আঘাত লাগলে তো জল দেয় না।
তখন হঠাৎ দেখি প্রিয়রঞ্জন দাস বসে এসেছে। প্রিয়দা আমাকে আগে থেকেই চিনতেন, বললেন তুই সোনালি না? আমি বললাম হ্যাঁ দাদা। তখন বলছি তোরা কোথায় আছিস? তখন আমি বললাম কেন? বললেন লোকসভা অ্যাডজার্ন হয়ে গেছে, বাইরে উঠে গেছে, মমতা এক্সপায়ার করছে। তখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, আমি বলছি, আমি কাকে জল খাইয়ে এলাম? তাহলে ভূত নাকি? আমি ভূত ছাড়া ভগবান ছাড়া কাউকে ভয় পাই না। তখন বলছি আমি তো এক্ষুনি জল খাইয়ে এলাম। বললো না রে, বাইরে রটে গেছে, কংগ্রেসের কর্মীরা সব বাইরে আগুন টাগুন জ্বালাচ্ছে, তোরা তো বাইরে বেরোচ্ছিস না, বুঝতে পারছিস। আমি দিদি, আমি বলছি, না প্রিয়দা, আমি কিন্তু দিদিকে জল খাইয়ে এসেছি। বলে আবার যা। এসে দেখি দিদি আর কথা বলেন। তখন ও দিদি দিদি, ও দিদি দিদি, তখন দিদি আর সাড়া দিচ্ছে না। তখন হচ্ছে গেল রে, এক্সপায়ার করে গেছে হয়তো। আমি কাঁদতে যাবো, মানে কাঁদবো, তখন দিদি দেখি অস্ফুট স্বরে গোঙাচ্ছে, দিদি বাইরে রটে গেছে, তুমি এক্সপায়ার করে গেছো, প্লিজ সাড়া দাও, আমরা সব সহকর্মীরা কিন্তু একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি। তখন দিদি বলে ওই জন্যই তো লালু আলম আমাকে লাঠি মারলো, আমি যাতে মরে যাই সেই জন্য। তারপরে তো দিল্লির পালা, দিদি দিল্লি গেলেন, চন্দ্রশেখরজি তখন প্রধানমন্ত্রী, আমরা মনোরঞ্জন ভক্তর বাড়িতে আছি 2 নম্বর সাউথ এভিনিউ, আর চন্দ্রশেখরজি থাকতেন 1 নম্বর সাউথ এভিনিউ। রাজীব গান্ধী দেখতে এসছেন, মানে রাজীব গান্ধী কোনো কারণে নিজে ড্রাইভ করে এসছে। আমি চন্দ্রশেখরজির বাড়িতে রাজীব গান্ধী এসছেন, আমি তো রাজীব গান্ধী আমাদের স্বপ্নের নেতা, রাজীব গান্ধীকে দেখতে গিয়ে তো আমি ডালই পুড়িয়ে ফেললাম। তখন দিদি বললে কি কি যেন পোড়া গন্ধ হচ্ছে। দিদি আমি না ডালটা পুড়িয়ে ফেলেছি। দিদি বলে তুই মুটি, এই মুটি রাখ, শুরু হলো। তারপরে দিদি কিছু একটা করে ডালটাকে ম্যানেজ দিলেন। তো 1990 সালে 20শে আগস্ট মমতাদিকে যুব কংগ্রেসের সভানেত্রী করলেন। তখন তখন দিদি উডল্যান্ডসে ভর্তি, তারপরে উডল্যান্ডসে দিদিকে শিফট করা হলো। তখন প্রিয়দা আসলেন, প্রিয়দা বললেন নে তোর দিদিকে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিলাম। প্রিয়দা তো খুব মিথ্যে কথা বললেন, আজকে প্রিয়দাও পৃথিবীতে নেই। তখন আমরা বললাম দাদা তাহলে দিদি আজকে থেকে যুব কংগ্রেসের সভানেত্রী? তখন বলল হ্যাঁ। এখানে অনেকেরই নাম উঠেছিল, তাপস রায়, সবাইকে রাজীব গান্ধী বাদ দিয়ে দিলেন। দিদি তার সঙ্গে বেইমানি করলেন, দিদি বিজেপির সঙ্গে হাত মেলান, দিদি বিজেপির সঙ্গে হাত মেলান। বিজেপির প্রথম প্রাইম মিনিস্টার কিনা আমি জানি না, প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী, বিজেপির প্রথম মানে প্রাইম মিনিস্টার। তিনি মমতাদির বাড়িতে আসলেন, মমতাদির মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সেই বাজপেয়ীর সঙ্গে দিদি গদ্দারি করলেন। আজকে দিদি কাকে গদ্দার বলছে? যদি আমরা গদ্দার হয়ে থাকি, আমার দেখুন এই বাড়ি, আমি বারবার বাড়িটা দেখাতে চাইছি, কিন্তু আমার দুর্নীতির সঙ্গে আমার কোনো আপোষ নেই। তো আমি সৎ বাবার সন্তান, বাবা আমার কি বলে ফ্রিডম ফাইটার ছিলেন, কিন্তু ফ্রিডম ফাইটার পেনশন বাবা গ্রহণ করেন। আমি শুনেছি সেটা আপনি বলেছেন। কিন্তু দিদি একটা বিষয়, যে ওনার পুত্র সম ভাইপো অভিষেকের জন্যই কি এরকম হলো পুরো দলটা? আর যারা ওর মানে সঙ্গে মানে একদা প্রিয় ক্রেষ্ট, সেও ঋতব্রতর নেতৃত্বে এখন জেলা সভাপতি বীরভূমের, মানে কি হচ্ছে? দেখুন অভিষেককে যদি ভাইপো বলা হয় তাহলে আমি একটু অপোজ করবো। তাহলে কে উনি? অভিষেক অভিষেক ভাইপো প্লাস বোনপো দুটোই। অভিষেকের মা হচ্ছেন দিদির আপন মামাতো বোন, লতা হচ্ছে দিদির আপন মামাতো বোন। আচ্ছা, মানে মামাতো ভাই বোনের বিয়ে হয়েছে, হ্যাঁ, যেটা আমাদের হিন্দুদের মধ্যে হয় না, মুসলিমদের মুসলিমদের মধ্যে হয় যে চাচা আপন চাচি পর চাচির মেয়ে বিয়ে করে। কিন্তু আমি যখন প্রথম দিদির কাছে থাকতে শুরু করি, তখন ওই সবিতা বললাম, সবিতা আমাকে বললো জানিস শোনা, তুই যে লতা বৌদি করিস, অভিষেকের মায়ের নাম হচ্ছে লতা, আর বাবার নাম হচ্ছে অমিত। লতা কিন্তু মমতাদির মামাতো বোন। ঠিক আছে, লতা কিন্তু খুব ভালো। দেখুন আজকে লতা তো আমার কথা শুনতে আসছে, লতা কিন্তু খুব ভালো। এখন ওনার বাড়ির একজন ভাইয়ের বউ কাউন্সিলরও হয়েছে, তিনি হন। কিন্তু সবার মধ্যে লতা কিন্তু খুব মানে মানে কি বলবো, আমি অত ভালো ইংরেজি বলতে পারি না, খুব মানে সহনশীল, খুব অন্যদের, আমরা তো অন্য বাড়ি থেকে যেতাম, লতা বলতো যে দিদি যখন দেড় মাস অনাময় নার্সিংহোম বলে একটা নার্সিংহোম থাকতেন, ভর্তি ছিলেন, দিদি শুয়ে থাকতেন, আমি দিদির পায়ের কাছে মাটিতে শুয়ে থাকতাম। তখন দিদি বলতেন কাজরি, সোনালি, সোনালি না মুটি, তোরা খেয়ে নি। তখন কাজরি বলতো দিদি খাবো তো, কিন্তু খেয়ে কোথায় ঘুমাবো? তখন দিদি তো বেডে ঘুমাচ্ছে। তখন আমি বললাম কাজরি তুই ঘুমাবি অন্য কোথাও, আমি না মাটি ছুঁয়ে নেবো। লতা আমাদের খাবার নিয়ে আসতো বিকেলবেলা। আমি ঘুম থেকে উঠেই বলতাম যে কে লতা, কি খাবার এনেছিস? লতা হাসতে হাসতে বলতো
তোদের জন্য কিচ্ছু আনিনি, দিদির জন্য এই রসমালাইটা নিয়ে এসেছি। আমি বললাম, আচ্ছা দিদি খেলেই আমরা খাওয়া হবে। তখন লতা দেখতেন আমি মাটিতে শুয়ে রয়েছি, ও দিদিকে বলতো, দিদি তুমি সোনালিদিকে মাটিতে শুয়ে রেখেছো? তখন দিদি বলতো, হ্যাঁ সোনালি শুয়ে পড়েছে মাটিতে, আমি কি করব? তখন বলতেন, সোনালিদি কোন ঘরের মেয়ে জানো? দিদি বল, চুপ কর, ওসব সেন্টিমেন্ট আমার নেই। দিদির কাছে মায়া, দয়া, ভালোবাসা এইসব কিচ্ছু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু কিচ্ছু বুঝতেন। কিন্তু দিদি, এই বোঝাটা আপনাদের বুঝতে বুঝতে এতজন মানুষের এত দেরি হয়ে গেল। দেখুন কার দেরি হয়েছে আবার আমি জানি না, কিন্তু যে যখন বুঝেছেন সে তখন দিদিকে লিভ করেছে। যে যখন বুঝেছেন, আমি দিদি যখন কেন্দ্রীয় মন্ত্রী হলেন, কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ, দিদির প্রথম ভালোবাসা রণজিৎ ঘোষ, আমরা বলতাম রণাদা। তিনি চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি সে পরে দিদির জন্য 500 টাকার একটা মিষ্টির ভার নিয়ে এসছে। তখন আমি লতা দুজনে গিয়ে দিদিকে বলছি, দিদি একটু লেট রাইজার, দিদি রণাদা এসছে। দিদি বলছেন, ওই শয়তানের বাচ্চাটাকে কে আসতে বলেছে? তখন আমরা দুজনেই এসে দেখি রণাদার চোখ দুটো জলে ভরা। সেদিন বিকেলের ফ্লাইটে আমার আর দিদি দিল্লি চলে যাওয়ার কথা। তখন আমি বললাম, রণাদা আমাকে বলছেন, রণাদা অ্যাডভোকেট ছিল, যে সোনালি আজকে বিকেলের প্লেনে তুই আর মমতা দিল্লি যাচ্ছিস? তখন আমি বললাম, হ্যাঁ রণাদা। বলে, মমতাকে দেখে রাখবি সোনালি, ভালো করে দেখবি, মমতা জানিস তো একটু জিদ্দি আছে। তখন ফ্লাইটও বলতে পারতেন রণাদা, কিন্তু প্লেন বললেন। রণাদার হঠাৎ চোখ দুটো জলে ভরে গেল। তিনি বলছেন, সোনালি, রণাদার বাবা মা দুজনই তখন বেঁচে। আমার বাবা মা, মমতাকে বলিস আমার বাবা মা কিন্তু ওর সঙ্গে কেউ শয়তানি করে। ওই যে রণাদা শুনে নিয়েছেন যে শয়তানের বাচ্চাটা। আমার সেদিন উচিত ছিল ছেড়ে আসা। আমরা তখন জানতাম দিদির সঙ্গে রণাদার একটা কোনো সম্পর্ক আছে, কিন্তু ওই যে দিদি আমাদের বলার সাহস হয়নি, বা দিদি আমাদের লিডার, দিদিকে না মানলে খারাপ হবে। হ্যাঁ, যেহেতু রাজনীতি করি। আজকে মমতা ব্যানার্জির এই অবস্থা দেখে আপনি খুশি হচ্ছেন যে আপনার প্রতি যে 2021-এ অন্যায় হয়েছে তার জন্য? না, আমি খুশি হচ্ছি একটাই কারণে, যে এখন মমতা দিকেও একবার জিতলেও সে 18,000 টাকা পেনশন পাবে, আর আমি 4বারের এমএলএ, একবার ডেপুটি স্পিকার, আমারও 18,000 টাকা পেনশন। সমান সমান। হ্যাঁ, সমান সমান। মমতাদির হয়তো অনেক টাকা, আমি মমতাদিকে হয়তো ছুতেও পারবো না কোনোদিন, বা ছোঁয়ার চেষ্টাও করি না। মমতাদিকেও আজকে 18,000 টাকা পেনশনই থাকতো। শেষ প্রশ্ন দিদি, এই আমাদের রাজ্যে কোন তৃণমূলের ভবিষ্যৎ? ঋত তৃণমূলের, না হচ্ছে দিদির তৃণমূলের, না দুটোরই কোনো ভবিষ্যৎ নেই? তৃণমূল তো এখন মানুষের কাছে অবাঞ্ছিত হয়ে গেছে। তৃণমূল এখন মানুষের কাছে অবাঞ্ছিত।